আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নাইলা আক্তার, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ। আজকে আমি প্রথম বর্ষ অনার্সের ক্লাস নিব এবং আজকের বিষয় হচ্ছে কনসেপ্ট অফ রিজিয়ন অ্যান্ড ওয়ার্ল্ড রিজিওনাল প্যাটার্ন এবং এটার কোর্স নাম্বার হচ্ছে 1004। এই রিজিওনাল প্যাটার্ন থেকে আমি গত ক্লাসে পলিটিক্যাল রিজিয়ন সম্পর্কে আলোচনা করেছে এবং এটার গত ক্লাসের যে আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড রিজিওনাল প্যাটার্নের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছে এবং এর যে একটা শক্তিশালী রাজনৈতিক অঞ্চল গড়ে ওঠার জন্য যে নিয়ামকগুলি প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করেছে। আজকে আমি ভূখণ্ড এবং এর যে অন্তর্গত বিষয় দিয়ে আছে সে সম্পর্কে আলোচনা করব। বিশেষত আজকের ভূখণ্ডের যে দুইটি ভাগ, পারিসরিক বৈশিষ্ট্য এবং পারিবেশিক বৈশিষ্ট্য, এই দুটার মধ্যে আজকে আমি পারিসরিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তা আমি এখন মূল বিষয় যাই। এখানে তোমরা খেয়াল করো, আমরা তো রাজনৈতিক অঞ্চল পড়াচ্ছি, তো এটার যে মূল বিষয় সেটা হচ্ছে যে রাজনৈতিক পরিচিতি বা অস্তিত্ব রয়েছে ভূপৃষ্ঠের এমন অংশ বিশেষকেই রাজনৈতিক অঞ্চল বলা হয়। এখন এই রাজনৈতিক অঞ্চলের যে অন্তর্গত বিষয়গুলি, সেটার মধ্যে অনেক কিছু আছে, যেমন আমি একটু আগে যেটা বললাম, বৈশিষ্ট্য এবং শক্তিশালী রাষ্ট্র গঠনের নিয়ামক। তার দুটি ভাগ আছে, প্রাকৃতিক এবং অর্থনৈতিক। এবং এই যে একটা রাজনৈতিক অঞ্চল, একটা বিষয় রাজনৈতিক অঞ্চল, তার মানে কি এখানে একটা বিশেষ পরিসর নিয়ে আলোচনা করা হচ্ছে। বিশেষ পরিসরটা কি? ধরো, আমরা যে পৃথিবীতে যে এক একটি দেশ আছে, ধরো এই যে পৃথিবীর এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ অবস্থান করছে। এটা নিরক্ষরেখা, এটা হচ্ছে উত্তর মেরু, দক্ষিণ মেরু, দ্রাঘিমারেখ। এই যে বিভিন্ন জায়গায়, তার মানে কি সেই দেশটা ওই একটা ভূখণ্ডকে দখল করে অবস্থান করছে। তার একটা নির্দিষ্ট ভূমি আছে এবং সেই ভূমির একটা নির্দিষ্ট সীমানা দ্বারা অন্য একটি অঞ্চল থেকে পৃথক হয়ে থাকে। তো তার মানে রাজনৈতিক অঞ্চলের একটা বিশেষ বিষয় হচ্ছে ভূখণ্ড, অর্থাৎ রাজনৈতিক অঞ্চলের সাধারণ ও মুখ্য উপাদানই হচ্ছে ভূখণ্ড। এখন এই যে ভূখণ্ডটার বৈশিষ্ট্যের মধ্যে একটা পারিসরিক বৈশিষ্ট্য এবং আরেকটা হচ্ছে পারিবেশিক বৈশিষ্ট্য। এখন আমি এই যে পারিসরিক বৈশিষ্ট্যর যে শ্রেণীবিভাগ সে সম্পর্কে আলোচনা করব। পারিসরিক বৈশিষ্ট্য, পারিসরিক কি? আমরা পারিসরিক যখনই বিষয় নিয়ে কথা বলবো, পরিসর, স্থান, ভূগোলের মূল আলোচ্য বিষয় কিন্তু আসলে স্পেস, একটা স্থান, তাই না? পৃথিবীর একটা নির্দিষ্ট স্থানই হচ্ছে ভূগোলের আলোচ্য বিষয়, তাই না? তা এখন এই যে আলোচ্য বিষয় নিয়ে কথা বলছে, আর রাজনৈতিক অঞ্চল কোনো একটা পরিসরে অবস্থিত থাকবে। রাজনৈতিক অঞ্চল কোনো একটা পরিসরে অবস্থিত থাকবে। তো এই পরিসরের মধ্যে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অবস্থান, অভিগম্যতা, আয়তন, আকৃতিগত এবং সীমানা। অবস্থান কি? লোকেশন। অভিগম্যতা বা যে অ্যাক্সেসিবিলিটি। আয়তন হচ্ছে এরিয়া বা সাইজ। আকৃতিগত শেপ, এটারও দুটি ভাগ আছে, সংঘবদ্ধ, অসংঘবদ্ধ, এবং সীমানা। এখন আমরা যখন অবস্থান সম্পর্কে পড়ব, অবস্থানের আবার চারটা ভাগ আছে। পরম অবস্থান, সমুদ্র উপকূলবর্তী অবস্থান, সামরিক কৌশলগত অবস্থান। একটু খেয়াল করো, পরম অবস্থান কি? পরম অবস্থান হচ্ছে পৃথিবীতে, এই যে পৃথিবীর যেখানটাতে সে অবস্থান করছে, তার মানে আমরা যে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা সম্পর্কে শিখি, সেটা কি? অক্ষরেখা, দ্রাঘিমা রেখা কেন আমাদের শেখানো হয়? কেন আমরা এই অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং আরেকটা আমরা অভিক্ষেপ শিখি? কেন শিখি? যাতে পৃথিবীর যে গোলাকার পৃথিবীর কোন জায়গায়
একটা দেশ বা একটা রাজনৈতিক অঞ্চল বা যে কোনো কিছু অবস্থান করছে সেই সম্পর্কে আমরা একদম নির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারি। তো এখন আমাদের বৃত্তাকার পৃথিবীতে এটা যদি নর্থ হয়, এটা যদি সাউথ হয়, তাহলে এই যে মাঝ বরাবর বৃত্তাকার যে রেখাটা সেটা হচ্ছে নিরক্ষরেখা, এটা হচ্ছে বৃহৎ অক্ষরেখা যার মান 0। এখান থেকে আস্তে আস্তে বৃত্তাকার পৃথিবীকে ঘিরে আছে, এগুলা কি অক্ষরেখা। এই অক্ষরেখাগুলা 90 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত, 90 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি। আবার এই লম্বালম্বিভাবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো, এগুলো দ্রাঘিমা রেখা। তাহলে পরম অবস্থানটা আমরা কিভাবে নির্ধারণ করবো? এই যে পরম অবস্থানটা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, অক্ষরেখার হচ্ছে অক্ষাংশ হচ্ছে কেন্দ্র থেকে অক্ষরেখার যে কৌণিক অবস্থান সেটা হচ্ছে অক্ষাংশ। তো এই যে এই কোন অক্ষাংশে একটা দেশ অবস্থান করছে, ধরো একটা দেশের অবস্থান আছে, বাংলাদেশের অবস্থান যদি আমরা চিন্তা করি, বাংলাদেশের অবস্থান বাংলাদেশের মাঝ বরাবর চলে গেছে 23.5 ডিগ্রি অক্ষরেখা, এবং মানে তার মানে 23.5 ডিগ্রি অক্ষাংশে অবস্থান করছে, এবং এগুলো আছে হলো দ্রাঘিমা রেখা 88 থেকে 90। তো তাহলে এই যে 88 ধরলাম, এটা 88 আর এটা হচ্ছে 90, তো এইটুক আর এইটুক হলো 23.5, তাহলে বাংলাদেশের অবস্থান ঠিক এটাই হলো বাংলাদেশের পরম অবস্থান। তো এই যে পরম অবস্থানটা, এটা কিন্তু একদম এই যে ভূমিতে, আমরা যদি ভূমিতে সেই অবস্থানটা চিন্তা করি, এটা কিন্তু ঊর্ধ্বে যতখানি আছে সবটুকু কিন্তু বাংলাদেশ, এই সবটুক। তার মানে এইখানে যে জল, স্থল এবং অন্তরিক্ষ মানে বায়ুমণ্ডল পর্যন্ত যে এই অক্ষরেখার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মধ্যে যে অঞ্চলটা অবস্থান করছে, যে দেশটা অবস্থান করছে, তার সম্পূর্ণ তার অন্তর্ভুক্ত সমস্ত কিছুই কিন্তু তার ওই রাষ্ট্রের অন্তর্ভুক্ত। তো এটা হচ্ছে পরম অবস্থান। এখন এই যে পরম অবস্থানটা, এটা তো নড়াচড়ার কোনো উপায় নেই, এবং এই পরম অবস্থানের উপরে কি হয় জানো? ওই যে দেশটা, ওই দেশের আবহাওয়া কেমন হবে, ওই দেশের ভূপ্রকৃতি ইত্যাদি, যে ওই অবস্থানে যে ভূপ্রকৃতি আছে, এবং ওখানে মরুভূমি হোক, সমভূমি হোক, নদী বিধৌত এলাকা হোক, মালভূমি থাক, বনভূমি থাক, যেটাই থাক, সেটাই কিন্তু ওই দেশকে প্রভাবিত করে, ওই অঞ্চলকে প্রভাবিত করে। ওই পরম অবস্থান অনুসারেই কিন্তু একটা দেশের অন্যান্য কার্যপ্রণালী নির্ধারিত হয়। অর্থাৎ মরুভূমি এলাকায় যদি ওই পরম অবস্থানে কোনো মরুভূমি থাকে, তাহলে সেই ধরনের দেশের জীবনযাত্রা এক ধরনের হবে, আর নদী বিধৌত হলে আরেক ধরনের হবে। মোট কথা, এই অবস্থান তো নড়াচড়া করার উপায় নাই, অতএব ওই অবস্থানের উপর নির্ভর করেই কিন্তু ওই যে ওই দেশটা, ওই দেশের বা ওই রাজনৈতিক অঞ্চলের যে মানে কার্যপ্রণালী বিধি কিভাবে চলবে, একটা দেশের রাষ্ট্রের কিভাবে চলবে, সেই সমস্ত কিন্তু ওইটার উপরেই ডিপেন্ড করে পরম অবস্থান। তারপরে তুমি আসো সমুদ্র উপকূলবর্তী অবস্থান। পৃথিবীতে তোমার অনেকগুলো দেশ আছে, পৃথিবীতে অনেকগুলো মানে সমুদ্র তীরবর্তী যে দেশের উপকূল ভাগ আছে, অর্থাৎ সমুদ্র উপকূল আছে, এই সব সমুদ্র উপকূলবর্তী রাষ্ট্রগুলো একটা কিছু কিছু সুবিধা পায়। সেটা হচ্ছে, ধরো এই যে দেশের উপকূল, এখানে ধরো সমুদ্র, তাহলে কি হচ্ছে, সে প্রতিরক্ষা বা বাণিজ্য যে কোনো ক্ষেত্রে তার কিন্তু চলাচলের একটা সুবিধা আছে। কারণ বিশ্বের যে বাণিজ্যের অধিকাংশ কিন্তু জলপথে হয়ে থাকে, এবং সমুদ্র পথেই মূলত হয়। জলপথটা আসলে খুব কম, মানে অভ্যন্তরীণ জলপথটা আসলে খুব বেশি থাকে না। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সমুদ্র তীরবর্তী দেশগুলি সেই সুবিধাটা লাভ করে। আবার আরেকটা ব্যাপার আছে, সমুদ্র তীরবর্তী অঞ্চলে কিন্তু আবহাওয়া তুলনামূলকভাবে একটু সহনশীল হয়, চরম ভাবাপন্ন কম হয়, কারণ সমুদ্র থেকে যে বায়ু প্রবাহটা প্রবাহিত মানে বায়ুর প্রবাহের কারণে সমুদ্রে তীরবর্তী অঞ্চলে শীত এবং
গ্রীষ্ম বা ঠান্ডা এবং গরমের পার্থক্যটা কম থাকে। যত সমুদ্র থেকে দূরে অভ্যন্তরে অবস্থান করা হয়, যেটাকে বলা হয় মহাদেশীয় অবস্থান, সেখানে কিন্তু জলবায়ু সবসময় চরম ভাবাপন্ন হয়। শীতও যেমন বেশি হয়, গরমও তেমন বেশি দেখা যায়। সেটা যদি সেটার আবার পরম অবস্থানের উপরেও নির্ভর করছে। ধরো সেটা যদি এই ক্রান্তীয় অঞ্চলে হয় এবং সমুদ্র উপকূল থেকে অনেক বেশি দূরে হয়, তাহলে সেখানে মরুভূমি সৃষ্টি হচ্ছে, অনেক গরম দেখা যায়। আর সেটা যদি মধ্য অক্ষাংশে হয়, দেখা যাবে অনেক বেশি ঠান্ডা। তো এটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সুবিধা অসুবিধা, সি সাইড লোকেশন। তারপরে আসে সামরিক কৌশলগত বা স্ট্র্যাটেজিক লোকেশন। সামরিক কৌশলগত কি? এই যে একটা দেশের মানে অবস্থানটা কোথায় আছে, সেই দেশের ভূপ্রকৃতিগত অবস্থান কেমন কি, এইটা কিন্তু অনেকভাবেই আর নিজেকে রক্ষা করার ক্ষেত্রে একটা দেশকে নিজের অঞ্চলটাকে রক্ষা করার একটা উপায় হিসাবে পরিগণিত হয়। যেমন তোমার বড় বড় দেশগুলি আছে, তোমার যখন আমরা যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করি, যুক্তরাষ্ট্র একটা অনেক বড় দেশ। এই দেশটা অন্য অন্য দেশের উপর তার প্রভাব বিস্তার করতে পারে কিভাবে? তার সুবিধাটা কি, এই দেশটা কিন্তু অন্যান্য অঞ্চল থেকে পৃথক একটা উত্তর আমেরিকায় অবস্থান করছে, এবং সেই উত্তর আমেরিকায় মাত্র মানে বড় বড় তিনটা রাষ্ট্র, উত্তরে কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো। তো মাঝখানে যুক্তরাষ্ট্র অবস্থান করছে, এবং অল্প একটু অংশ দিয়ে মেক্সিকো তেমন একটা শক্তিশালী রাষ্ট্র না, এবং উত্তরে কানাডা তো মানে বৃহৎ একটা দেশ হলেও এটা শীতল হওয়ার কারণে ওই দেশটাও তেমন শক্তিশালী না। ফলে এই যে সে কিন্তু খুব সামরিক দিক দিয়ে এই জন্য শক্তিশালী হতে পারছে, কারণ তাকে কিন্তু আক্রমণ করার কোনো সুযোগ নাই অন্য কোনো দেশের। আবার যদি চায়নার কথা চিন্তা করো, চায়না তো শক্তিশালী রাষ্ট্র, কিন্তু চায়নার মাঝ বরাবর কি তিব্বতের দক্ষিণে অবস্থান করছে কি হিমালয় পর্বত, এবং তিব্বত অনেক উঁচু, এবং একদিকে ভারত, আরেকদিকে তোমার রাশিয়া, এবং উত্তরে রাশিয়া, পশ্চিমে রাশিয়ার ভেঙে যাওয়া যে রাষ্ট্রগুলা, এবং পূর্বে তো চায়না নিজেই। তো এই যে তিব্বতটা কিন্তু চায়না কখনোই ছাড়বে না, কারণ তিব্বতের মাধ্যমে সে কিন্তু এশিয়ার উপরে সে একটা দখলদারিত্ব বা একটা ওয়াচ টাওয়ারের মতো অবস্থান করছে। তিব্বত চায়নার একটা ওয়াচ টাওয়ারের মতো অবস্থান করছে। সে কিন্তু এই অঞ্চলটাকে সে তিব্বতের মাধ্যমে সে কিন্তু তার কি বলবো স্ট্র্যাটেজিক মানে সামরিক দিক দিয়ে সে একটা সুবিধাজনক অবস্থান এর কারণে তিব্বতটাকে সে ছাড়ে না নিজের দখলে। তিব্বত যদিও আলাদা হতে চায়, কিন্তু তারা এই কারণ এশিয়ার উপরে তারা প্রভাব বলয় বিস্তার করে রাখতে পারতেছে এই তিব্বতের কারণে। তো এগুলো হলো কিছু কিছু লোকেশন আছে যেটা সামরিক দিক দিয়ে খুব বেশি সুবিধাজনক। বড় রাষ্ট্রগুলো এই সুবিধাটা বিশেষভাবে মানে বিশেষভাবে এটাকে ব্যবহার করে থাকে। ঠিক একইভাবে এই যে জিব্রাল্টার প্রণালী, যেটা তোমার আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে মরক্কোর উত্তরে, এই জিব্রাল্টার, এবং এটা তো স্পেনের দক্ষিণে, কিন্তু এই জিব্রাল্টার প্রণালীটা দুই থেকে দুই রাষ্ট্র হওয়ার পরও এটা দখলদারিত্ব রয়ে গেছে কিন্তু ব্রিটিশদের হাতে, কারণ ব্রিটিশরা সারা পৃথিবীতে এক সময় তাদের রাজত্ব করে গেছে। এখন সে রাজত্ব না থাকলেও এই যে কিছু কিছু অঞ্চলের থেকে তারা প্রভাবটা সরায় নেয়। কিসের জন্য সরায় নেয়? এইটা একটা খুব গুরুত্ব একটা পয়েন্ট। এই পয়েন্টটাতে তার নিজের দখলদারিত্ব রাখার ফলে সে কী করতে পারতেছে, এই এলাকার উপরে নিজের একটা প্রভাব বলয় তৈরি করে ফেলছে। ঠিক একইভাবে পানামা খালটা, যেটা যুক্তরাষ্ট্রের, এখনও এটা এই সম্পূর্ণ খালটা পানামা দেশটার ভিতরে হলেও এটা যুক্তরাষ্ট্র কিন্তু তার দখলদারিত্ব ছাড়ে নাই, কারণ এখানে সে তার প্রভাব বলয়টা সেটা অর্থনৈতিক এবং সামরিক দুই দিক দিকেই সে প্রভাব বলয়টা রাখতে পারছে। তারপর আরেকটা আসো সন্নিহিত অবস্থান, রিলেটিভ লোকেশন। সন্নিহিত অবস্থানটা কি? পাশাপাশি দেশগুলা যে অবস্থান করছে একটা রাজনৈতিক অঞ্চল, বা এখানে আসলে রাজনৈতিক অঞ্চল বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে হলেও আমরা যেটা দেখি যে এটা একটা রাজনৈতিক শক্তি, যেটা বা রাষ্ট্রীয় শক্তি হিসাবে যেটা পরিগণিত হচ্ছে। আমরা বলছি রাজনৈতিক অঞ্চল, কিন্তু এই রাজনৈতিক অঞ্চলটা কিন্তু মূলত
একটা দেশের বা রাষ্ট্রীয় শক্তিকে প্রকাশ করছে বা একটা দেশের অবস্থানকে প্রকাশ করছে। যেমন সন্নিহিত অবস্থানের ক্ষেত্রে ধরো ইউরোপ মহাদেশের কথা যদি আমরা চিন্তা করি, ইউরোপ মহাদেশের পাশাপাশি অনেকগুলো তাদের দেশগুলো অবস্থিত, এবং এরা কিন্তু মোটামুটিভাবে সবগুলো রাষ্ট্রই কিছুটা মানে তারা শিক্ষা দীক্ষা শিল্প সব কিছুতেই তারা উন্নত। এই উন্নতির কারণে যেটা হয়েছে যে এই ইউরোপিয়ান পাশাপাশি দেশগুলা একজন আরেকজনকে কিন্তু মানে হেল্পফুল একটা ইয়েতে আছে, সবাই সবাইকে সাহায্য করে। তার মানে কি, সন্নিহিত মানে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলার যদি একই ধরনের মন মানসিকতা সম্পূর্ণ, একই রকমের শিক্ষা দীক্ষা সম্পূর্ণ হয়, তাহলে কিন্তু একজন আরেকজনকে, একটি রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে মানে সহযোগিতা করতে পারে, এবং এইখানে একজন আরেকজনের উপর দখলদারিত্বের বিষয়টা থাকে না। কিন্তু আবার এই যে যদি আমরা মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করি, মধ্যপ্রাচ্যে তোমার ইসরায়েল রাষ্ট্রটা, এই এই অঞ্চলে এই ইসরায়েল রাষ্ট্রটা কি হয়েছে, এটা সন্নিহিত রাষ্ট্র। তার পাশে লেবানন আছে, তার পাশে জর্ডান, সিরিয়া, এইসব দেশগুলো আছে, কিন্তু সবগুলো দেশের সাথে কিন্তু তার শত্রু ভাবাপন্ন। কিসের জন্য? সে তাদের যে কালচার, তাদের যে ধর্মীয় কালচার, ধর্ম এবং তাদের যে কালচার, সেটা এদের সাথে মিলছে না, এবং এবং সবসময় সে একটা শত্রু ভাবাপন্ন একটা অবস্থা নিয়ে আছে। তো এইটা হচ্ছে সন্নিহিত অবস্থানটা হচ্ছে রিলেটিভ। যদি পাশাপাশি রাষ্ট্রগুলোর মধ্যে একই ধরনের মন মানসিকতা সম্পন্ন রাষ্ট্র হয়, তাহলে কিন্তু ওই অঞ্চলটা একটা রাজনৈতিকভাবে ওই অঞ্চলটা একটা শান্তিপূর্ণ অঞ্চলে পরিণত হতে পারে। আর যদি তা না হয়, তাহলে কিন্তু সেটা ওই একটা রাষ্ট্রীয় ব্যবস্থা বা ওই রাজনৈতিক অঞ্চলটা একটা বিশৃঙ্খলার পরিণত হতে পারে, অশান্তিপূর্ণ এবং বিশৃঙ্খলাপূর্ণ হতে পারে। এটাই যে এখন যে আমাদের বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, যে রোহিঙ্গা সমস্যাটা সৃষ্টি হয়েছে, সেটাও কিন্তু ওই যে পার্শ্ববর্তী অঞ্চলের একটা এই যে সন্নিহিত মানে মায়ানমারের সন্নিহিত রাষ্ট্র বাংলাদেশ হওয়ার কারণে তারা তাদের যে যাদের উপর তারা শত্রু, যেই জনগোষ্ঠীর উপর তারা শত্রুভাবাপন্ন, যাদেরকে তারা পছন্দ করছে না, তারা কী করলো, তাদেরকে কী করলো, পার্শ্ববর্তী দেশে তারা মানে বিতাড়িত করে দিল। তো এইটাও একটা ব্যাপার যে সন্নিহিত রাষ্ট্রগুলো কেমন রাষ্ট্র হবে, সেটা একটা রাজনৈতিক অঞ্চলের শক্তিকে অনেকটাই প্রভাব, শক্তির ক্ষেত্রে অনেকটাই শক্তিশালী রাজনৈতিক অঞ্চলের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে থাকে। তারপরে আসি আমরা অভিগম্যতা। অভিগম্যতা কি অ্যাক্সেসিবিলিটি, মানে একটা রাজনৈতিক অঞ্চলের ভিতরে খুব সহজে যদি চলাচল উপযোগী অবস্থা বিরাজ করে, তাহলে সেই রাজনৈতিক অঞ্চলে সহজেই উন্নয়ন করা সম্ভব। ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, তারপরে শিল্প উন্নয়ন এবং পার্শ্ববর্তী সবগুলো দেশের মধ্যে একটা সহযোগিতামূলক উন্নয়ন করা সম্ভব। যদি ওই একটা অঞ্চলের যদি অনেক বেশি জলভাগ থাকে, সেখানেও যেমন চলাচলে অনেক সময় যদি পার্বত্য অঞ্চল হয়, পার্বত্য অঞ্চল হলে সেখানে খরস্রোতা নদী হবে। পার্বত্য অঞ্চল তো এমনিই বন্ধুর, তার মধ্যে সেই নদীপথটাও নদীগুলো নদীপথ হিসাবে ব্যবহার করার অনুপযোগী থাকে। তো তার মানে কি, অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ একটা দেশের ভিতরে মানুষের চলাচলের বা ওই রাজনৈতিক একটা নির্দিষ্ট রাজনৈতিক অঞ্চলে মানুষের চলাচলের সুবিধা থাকতে হবে। তাহলে কিন্তু যে মানে এটাও একটা পরিসরগত বৈশিষ্ট্য, যে ওই পরিসরে মানুষের চলাচলের, মানুষের অবস্থানের জন্য কতটা আরামদায়ক, চলাচলের সুবিধাজনক থাকলেই তো একটা জায়গায় মানুষ সুবিধা মতো অবস্থান করতে পারে। তারপরে একটা বিশাল ব্যাপার হচ্ছে আয়তন। তোমরা জানো পৃথিবীতে প্রচুর রাষ্ট্র আছে, প্রচুর 200-র উপরে রাষ্ট্র আছে, এবং বৃহৎ রাষ্ট্রের সংখ্যা কিন্তু খুব বেশি নাই, ক্ষুদ্র রাষ্ট্রই বেশি, ছোট 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 অনেক রাষ্ট্র আছে।
এবং পৃথিবীর যে বৃহৎ রাষ্ট্রগুলা, তোমরা একটু চিন্তা করে দেখো যে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি? সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে রাশিয়া বা রুশ ফেডারেশন। দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কানাডা, তারপরে চায়না, তারপরে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া। এই যে দেশগুলো বললাম, এই দেশগুলোর মধ্যে ব্রাজিল এবং অস্ট্রেলিয়া বাদে এবং কানাডা বা তিনটা যদি আগে চিন্তা করি, যে চায়না, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, এরা সবাই কিন্তু পৃথিবীকে শাসন করার মতো ক্ষমতা সম্পন্ন তিনটা রাষ্ট্র। তারা অর্থনৈতিকভাবে শাসন করে, তারা প্রযুক্তিগতভাবে শাসন করে এবং সামরিক দিক দিয়েও তারা সবাই শক্তিশালী। তো এবং এই যে বিশাল আয়তনের কারণে কিন্তু সেই সুবিধাটা তারা পাচ্ছে। কানাডা অনেক বিশাল আয়তনের দেশ হলেও তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এত বড় দেশের ম্যাক্সিমাম অঞ্চলই কিন্তু আসলে মানে মানুষের বসবাসের অনুপযুক্ত। অত্যন্ত ঠান্ডা যে অঞ্চলগুলোতে মানুষ বসবাস করতে পারতেছে একটু দক্ষিণে সেখানে, এবং এই যেই অঞ্চলটা দক্ষিণে, কানাডার দক্ষিণে অঞ্চলটাও কিন্তু যথেষ্ট শীতল। ফলে এখানে পপুলেশন কম, জনসংখ্যা খুব কম। সে উন্নত রাষ্ট্র, কিন্তু সামরিক দিক দিয়ে সেই রাষ্ট্রের জন্য তারা শক্তিশালী হলেও বিশ্বের ক্ষেত্রে কিন্তু তেমন প্রভাব বিস্তারকারী দেশ না সেই হিসাবে। তারা উন্নত রাষ্ট্র ঠিকই। আবার ব্রাজিলও বিশাল রাষ্ট্র, এখানে সম্পদও বেশি, কিন্তু এখনও ওইখানে উন্নয়নটা আসলে সেই মাত্রায় হয় নাই। আর অস্ট্রেলিয়া কানাডার মতো একই সমস্যা, উন্নত রাষ্ট্র, বিশাল জায়গা আছে, তারা ইচ্ছা মতো এটা ব্যবহার করতে পারে, কিন্তু পপুলেশন এখনও অনেক কম। তো তারপরেও বাকি যে আরও উন্নত রাষ্ট্রগুলো আছে আয়তনের দিক দিয়ে বড়, ভারত, তারপরে সৌদি আরব, ইন্দোনেশিয়া, এই রাষ্ট্রগুলোও অনেক বড় এবং তাদের মোটামুটি বিশ্বের দরবারে কিন্তু তাদের যথেষ্ট প্রভাব বলয় রয়ে গেছে। তার মানে আয়তনটা একটা বড় ফ্যাক্টর। এছাড়াও ইউরোপিয়ান দেশগুলা যদিও আয়তনের দিক দিয়ে এই দেশগুলোর মতো এত বড় না, কিন্তু ইউরোপিয়ান দেশগুলা কিন্তু তাদের ওইটুক আয়তনকেই তারা কি মানে এই আয়তনের মধ্যেই তারা তাদের যে সামর্থ্য অনুযায়ী উন্নয়ন সংগঠিত করে ফেলছে, যে কারণে তারা বিশ্বের দরবারে কিন্তু তারাও একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেদেরকে পরিগণিত করতে পেরেছে। তারপর আর অনেক দেশ আছে, অনেক ছোট রাষ্ট্র আয়তনে খুব কম, কিন্তু পপুলেশনও খুব কম। সেই পপুলেশন কম এবং আয়তন কম হওয়ার কারণে মানে ছোট রাষ্ট্র হলেও অল্প পপুলেশনের কারণে তারা কিন্তু মোটামুটি ভালোই অর্থনৈতিকভাবে ভালো, মোটামুটি সমৃদ্ধ অবস্থানে আছে। যদিও আফ্রিকার অনেক দেশ আছে অনেক বড়, সুদান, ইথিওপিয়া, তারপরে আলজেরিয়া, নাইজেরিয়া, দেশগুলো অনেক বড়, কিন্তু তাদের পলিটিক্যাল সিচুয়েশন এবং অন্যান্য এই যে পরম অবস্থান ইত্যাদি কারণে এই দেশগুলো কিন্তু আসলে সেভাবে বিশ্বের দরবার তাদের প্রভাব বলয় তৈরি করতে পারে নাই। তারপরে আসো আকৃতিগত, এই যে দেশগুলা, পৃথিবীতে বিভিন্ন দেশের আকৃতি একটা বড় ফ্যাক্টর। একটা আছে হলো এটাকে আকৃতিকে সংঘবদ্ধ আকৃতি এবং অসংঘবদ্ধ আকৃতি। সংঘবদ্ধ আকৃতি কি? যেই দেশটার একটা নির্দিষ্ট সীমানা থাকবে, ঠিক আছে, নির্দিষ্ট সীমানা, আমি করি নাই, ধরো যে কোনো একটা দেশ আছে যার নির্দিষ্ট সীমানা আছে, এই যে তার অবস্থান, এই ধরনের রাষ্ট্রকে বলা হচ্ছে সংঘবদ্ধ রাষ্ট্র, যার নির্দিষ্ট সীমানা আছে। তার মানে কি, সে এই নির্দিষ্ট সুন্দরভাবে সীমানাযুক্ত যে দেশগুলো তারা দেশকে প্রতিরক্ষার ক্ষেত্রেও যেমন একটা মানে তাদের একটা সুবিধা আছে, তাদের নির্দিষ্ট সীমানা থাকার কারণে তারা দেশটাকে ভালো মতো মানে সীমা এই যে একটা, সে তো জানেই, এই রাষ্ট্র তো জানেই যে এটাই তার সীমানা, তাহলে কি সীমানার প্রহরাটা তেমনভাবে সে রাখতে পারে। তেমনিভাবে প্রশাসনিক নিয়ন্ত্রণও কিন্তু সে, এখানে কেন্দ্রে যদি সরকার থাকে তাহলে সে কিন্তু প্রশাসনিক নিয়ন্ত্রণটাও খুব ভালোভাবে এই ধরনের রাষ্ট্রে রাখতে পারে।
আবার কিছু কিছু রাষ্ট্র আছে অসংঘবদ্ধ, এত সুন্দর তাদের সীমানা নাই। যেমন ইন্দোনেশিয়াতে অনেকগুলা দ্বীপ নিয়ে রাষ্ট্রটা, এটা অসংঘবদ্ধ রাষ্ট্র। আবার কিছু কিছু দেশ আছে এখানে বৃহৎ অংশের থাকে, আবার লম্বাভাবে ইয়েভাবে, যে থাইল্যান্ড যেমন, এটা ওই হিসাবে অসংঘবদ্ধ। কারণ কি, এর আশপাশ দিয়ে আবার কিছু অংশ ঢুকে গেছে, তার আশপাশ দিয়ে অন্য রাষ্ট্র অবস্থান করছে। তো এই ধরনের রাষ্ট্রে হয় কি, ওই যে প্রশাসনিক কর্মকাণ্ড ওই এলাকা দিয়ে পরিচালনা করা একটা অসুবিধাজনক হয়ে থাকে। এই ধরনের রাষ্ট্রকে বলা হয় অসংঘবদ্ধ। সংঘবদ্ধ রাষ্ট্র যার নির্দিষ্ট সীমানা থাকবে এবং খুব সহজে কেন্দ্র থেকে মানে প্রশাসনিক কেন্দ্র থেকে শাসন যন্ত্র পরিচালনা করা যাবে, নিয়ন্ত্রণ রাখা যাবে, আর সীমানায় খুব সহজে প্রহরা স্থাপন করা সম্ভব হবে। আর যেই রাষ্ট্রগুলোতে এরকম না, বিশেষ করে দ্বীপ রাষ্ট্রগুলোকে অসংঘবদ্ধ বলা হচ্ছে, কারণ তাদের এক একটা মানে একটা দ্বীপে হচ্ছে প্রশাসনিক কর্মকাণ্ড, সেখান থেকে আরেক দ্বীপের মানুষের উপর তার নিয়ন্ত্রণ রাখার বিষয় থাকে, অনেক সময় অনেক ঝামেলাও এর জন্য পোহাতে হয়। তো এটা হচ্ছে তোমার অসংঘবদ্ধ রাষ্ট্রের একটা অসুবিধা। তো এটাও তোমার পারিসরিক বৈশিষ্ট্য পরিসরে, আসলে তো এগুলো তো পারিসরিক বৈশিষ্ট্য, একটা অঞ্চল। তারপরে আছে হচ্ছে সীমানা। সীমানাটা কি, নির্দিষ্ট, ওই যে একটু আগে যেটা বললাম সংঘবদ্ধ অসংঘবদ্ধ রাষ্ট্র, নির্দিষ্ট সীমানা থাকলে সেই নির্দিষ্ট সীমানার উপরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ রাখা খুব সুবিধাজনক হয়। এখন এই যে সীমানার বিষয়, রাজনৈতিক অঞ্চলের ক্ষেত্রে সীমানাটা একটা দুই রকমভাবে নির্ধারণ করা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার কী ধরনের রাজনৈতিক অঞ্চল, আমাদের যেমন আরব অঞ্চল, আরব দেশসমূহকে নিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চল, ওরিয়েন্ট অঞ্চল, তারপরে তোমার ইউরোপিয়ান অঞ্চল। হ্যাঁ, এই ক্ষেত্রে তাদের নির্দিষ্ট একটা কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এখানে কিছু কিছু তোমার মানে কি বলবো, ফাংশনাল অঞ্চলও হয়, যে কাজ পরিচালিত হয়। যেমন মধ্যপ্রাচ্যে ওপেক, তেল নিয়ে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে ওপেকের একটা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, বা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে এই ধরনের কিছু রাজনৈতিক অঞ্চলও গঠিত হয়ে যায়, যেটাকে বলা হয় নমিনাল পলিটিক্যাল রিজন। নমিনাল পলিটিক্যাল রিজন যেটা হলো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে যে রাজনৈতিক অঞ্চলের নির্ধারণ করা হয়। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সীমানাটা একদম নির্দিষ্ট সীমানার অন্তর্ভুক্ত থাকছে না, সীমানা থেকে বের হয়ে যায়। এটা হচ্ছে তোমার কি বলবো, নমিনাল পলিটিক্যাল রিজন। আর আরেকটা হচ্ছে নোডাল। নোডালটাকে, এটা হলো একটা নোড থাকবে, একটা গ্রন্থি থাকবে নির্দিষ্ট। যেমন একটা নির্দিষ্ট রাষ্ট্র তখন তার একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে, যেটাকে গ্রন্থি বা কেন্দ্র বা নোড বলা হয়। সেখান থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড যে অঞ্চল পর্যন্ত পরিচালিত হবে সেটা হচ্ছে সীমানা, সেটা হচ্ছে তোমার সীমানা। বা এটার হলো আরেকটা হচ্ছে ফাংশনাল রিজন বা ক্যাপিটাল থাকবে, যে এবং এই ক্যাপিটাল থেকে এই বা নোড থেকে কর্মপরিকল্পনা পরিচালিত হবে, এবং নোডাল অঞ্চল যেটা, এটাকে বলা হচ্ছে নোডাল। আর ওইটা হচ্ছে তোমার ফাংশনাল, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে। তো এই ধরনের দুইটা সীমানারও অস্তিত্ব আমরা পারিসরিক বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাই। তো এই হচ্ছে তোমার রাজনৈতিক মানে ভূখণ্ডের যে বৈশিষ্ট্যগুলো, তার একটা পারিসরিক বৈশিষ্ট্য আর একটা পারিভাষিক বৈশিষ্ট্য। তা আমি আজকে পারিসরিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমি পারিভাষিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রথম বর্ষের ছাত্ররা পড়াশোনার মধ্যে থাকবে, এবং সামনেই তোমাদের কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে। যেহেতু অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, পরীক্ষাও সামনে রুটিন দিয়ে দিবে। তো আশা করি তোমরা পড়াশোনার মধ্যে থাকবে, এবং এই ক্লাসগুলি থেকে তোমরা যদি এতটুকু উপকার পাও, আমরা তাতেই নিজেদেরকে সার্থক মনে করব। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।